চরমোনাই পীর দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দেবেন। জানাবো ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। জামায়াতের অর্থশক্তি ও নির্বাচনী উত্থান ভারতের জন্য উদ্বেগজনক। নির্বাচনের সময় মানবাধিকার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির। ডক্টর ইউনুসকে খোলা চিঠি। নির্বাচনের সার্বিক খোঁজ খবর রাখবে যুক্তরাষ্ট্র, বলছেন ইসি সচিব। এবং সর্বশেষ জানাবো অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে সব মাফ করে দিয়েছি, বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চরমোনাই পীর দুনিয়ায় শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দেবেন। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা নীতি ও শরীয় আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দেবেন। চরমোনাই পীর বলেন, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে শুধু একটাই বাক্স, সেই বাক্সটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের বাক্স। যারা আমরা ইসলামকে ভালোবাসি, যারা দেশকে ভালোবাসি, যারা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই, সেই মা বোন ও ভাইদের কাছে অনুরোধ করে বলতে চাই, দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য হাত পাখা মার্কায় ভোট দেবেন। তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি ও আদর্শের পক্ষে এবং মানবতার কল্যাণের পক্ষে ভোট দিতে হবে। ভোটের প্রকৃত বিজয় তখনই হবে যখন ইসলামের পক্ষে ভোট দেওয়া হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে মুফতি রেজাউল করিম বলেন, ইসলামী অনুশাসনে যদি দেশ পরিচালনা না করবেন, তবে 24শে জুলাই আন্দোলনের কি দরকার ছিল? এত প্রাণের বিনিময়ে আবু সাইদ মুগ্ধের প্রাণ বিসর্জনের কোনো দরকার ছিল না। যারা ইসলাম ধর্মের অনুপ্রেরণা নীতি ও শরিয়া ও আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে না, তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। জামায়াতের অর্থশক্তি ও নির্বাচনী উত্থান ভারতের জন্য উদ্বেগজনক। বাংলাদেশের আসন্ন 2026 সালের সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাত ইসলামীর ক্রমবর্ধমান রাজনৈতিক তৎপরতা এবং অর্থনৈতিক সক্ষমতা ভারতের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম মানি কন্ট্রোল। প্রতিবেদনে দাবি করা হয়েছে, জামায়াত এবার দেশ জুড়ে ছড়ানো উপস্থিতির পরিবর্তে নির্দিষ্ট 162টি সংসদীয় আসনে জয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে একটি সুপরিকল্পিত লক্ষ্যভিত্তিক কৌশল বাস্তবায়ন করছে। মানি কন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়, জামায়াত নীতি নির্ধারক মহল 1991-1996 সালের সংসদ নির্বাচনের ফলাফল, সাম্প্রতিক অভ্যন্তরীণ জরিপ এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করে তাদের নির্বাচনী লক্ষ্য পুনর্নির্ধারণ করেছে। এই বিশ্লেষণের ভিত্তিতেই দলটি 300 আসনের মধ্যে 162টি আসনকে বাস্তবসম্মত ও জয়যোগ্য হিসেবে চিহ্নিত করেছে। বাকি আসনগুলোতে সাংগঠনিক ও আর্থিক বিনিয়োগ সীমিত রাখা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী জামায়াতের এই কৌশলের পেছনে অন্যতম প্রধান শক্তি হল তাদের অর্থনৈতিক সক্ষমতা। দলটি অগ্রাধিকারপ্রাপ্ত আসনগুলোর প্রতিটিতে বিপুল অঙ্কের অর্থ ব্যয়ের প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে মিত্র রাজনৈতিক দলগুলোর নির্বাচনী কার্যক্রমেও আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে প্রতিবেদনে উল্লেখ করা হয়। কন্ট্রোল জানায়, শহর অঞ্চলে বিশেষ করে রাজধানী ঢাকায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম তুলনামূলকভাবে বেশি সক্রিয়। নারী ও ছাত্র সংগঠনগুলো মাঠ পর্যায়ে ভোটার জরিপ, উপস্থিতি নিশ্চিতকরণ এবং নির্বাচনের দিন সংগঠিত অংশগ্রহণের উপর জোর দিচ্ছে। প্রবাসী ভোটারদের ডাকযোগে ভোটে সম্পৃক্ত করার পরিকল্পনাও দলটির কৌশলের অংশ বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ভারতীয় বিশ্লেষকদের মতে, জামায়াতের এই সম্ভাব্য উত্থান ভারতের জন্য বিশেষ উদ্বেগের কারণ। বাংলাদেশে জামায়াত প্রভাবিত বা জামায়াত নেতৃত্বাধীন সরকার গঠিত হলে তার প্রভাব ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তায় পড়তে পারে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের সীমান্তবর্তী অঞ্চলে। ঢিলেঢালা সীমান্ত ব্যবস্থা অতীতের সাম্প্রদায়িক উত্তেজনা এবং সীমান্ত পারের চলাচল উপস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা ও নদিয়ার মতো জেলাগুলোকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির প্রভাব আসাম ও ত্রিপুরা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে বলে ভারতীয় গোয়েন্দা মহলের ধারণার কথা উল্লেখ করা হয়। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও এই পরিস্থিতি নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিরোধী রাজনৈতিক জোটের ভেতরে বিভাজন এবং নির্বাচনী কৌশলে ঐক্যের অভাব জামায়াতের জন্য সুযোগ তৈরি করতে পারে বলে মানি কন্ট্রোলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নির্বাচনের সার্বিক খোঁজ খবর রাখবে যুক্তরাষ্ট্র, বলছেন ইসি সচিব।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখবে দেশটি। সকালে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সহ 4 সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক চলাকালে এ আলোচনা হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ব্রিফিং করার সময় এ তথ্য জানান আক্তার আহমেদ। ইসি সচিব বলেন, তারা আমাদের জানিয়েছে যে নির্বাচন উপলক্ষে তাদের কোনো পর্যবেক্ষক দল আসবে না, তবে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন একটা দল আসবে এবং মার্কিন দূতাবাস থেকে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় নিজ উদ্যোগে নিজেদের মতো করে তারা নির্বাচন পর্যবেক্ষণে যাবে। তবে এটা আনুষ্ঠানিক কোনো পরিদর্শন নয় উল্লেখ করে সিনিয়র সচিব বলেন, তারা এমনিতেই দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, এ বিষয়ে আমাদের তাদের ইচ্ছাটা জানিয়েছেন এবং নির্বাচন কমিশন সদরে নির্বাচনের সময় মানবাধিকার নিশ্চিতের আহ্বান অ্যামনেস্টির। ডক্টর ইউনূসের খোলা চিঠি। বাংলাদেশে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লেখা এক খোলা চিঠিতে এই তাগিদ দেন। অ্যাগনেস ক্যালামার্ড চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার পুনরুদ্ধার করার যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতা এসেছিল, আগামী কয়েক সপ্তাহ তার জন্য একটি নির্ণায়ক পরীক্ষা। তিনি বলেন, কর্তৃপক্ষের অবশ্যই নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীর স্বাধীনভাবে কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। চিঠিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে। এতে সরকার সমালোচক এবং সাংবাদিকদের দমনে অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট বা সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। 2025 সালের আগস্টে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরের গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসেবে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি। এছাড়াও গত বছরের 18 ডিসেম্বর দ্য ডেইলি স্টার, প্রথম আলো অফিসে অগ্নিসংযোগ এবং সাংবাদিক নুরুল কবিরকে হয়রানির ঘটনায় যথাযথ ব্যবস্থা নিতে সরকারের ব্যর্থতার সমালোচনা করা হয়েছে। চিঠিতে ব্লাসফেমির অভিযোগে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনাটি উল্লেখ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। প্রধান উপদেষ্টা ইউনূসের সরকারকে প্রকৃত নেতৃত্ব প্রদর্শন করতে হবে, যাতে সকল বাংলাদেশে দেশের ভবিষ্যৎ নির্ধারণে পূর্ণাঙ্গ নিরাপদভাবে অংশগ্রহণ করতে পারে। শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের জন্য কাউকে যেন জীবনের ঝুঁকিতে না পড়তে হয়, বলেন অ্যাগনেস ক্যালামার্ড। চিঠিতে মনে করিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর স্বাক্ষরকারী দেশ, তাই মত প্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ এবং সংগঠনের স্বাধীনতা রক্ষা করা সরকারের আইনি বাধ্যবাধকতা। অ্যামনেস্টি মতে, এই মৌলিক স্বাধীনতাগুলোর উপর বেআইনি বিধিনিষেধ নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণকে বাধাগ্রস্ত করবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর আস্থাকে দুর্বল করবে।